জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। ওবায়দুল কাদেরকে যশোর ক্যান্টনমেন্টে রাখা হয়েছে, গোপন তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য। এবার রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছেন হাসিনার সাবেক মন্ত্রী দীপু মনি। নির্বাচন কবে হবে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনা ভারতে ইন্টারপোল গ্রেপ্তার করেছে কিনা জানালেন সচিব ওয়াজেদ জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দীপু মনির মুখোশ উন্মোচন। তিনি ছিলেন শেখ হাসিনার সরকারের প্রভাবশালী মন্ত্রী, দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও। ডাক্তার দীপু মনির চলনে ও পোশাকে ছিল না আভিজাত্যের ছাপ, কথা বলেন গুছিয়ে, মুখে লেগে থাকত হাসি, কিন্তু এর আড়ালে গড়ে তুলেছিলেন ঘুষ, দুর্নীতি, লুটপাটের সাম্রাজ্য। 2018 সালে দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। চেয়ারে বসেই রীতিমতো শিক্ষা ব্যবস্থা ধ্বংসের খেলায় মেতে ওঠেন, গড়ে তোলেন ঘুষ দুর্নীতির হাট। অবৈধভাবে ব্যাগে পুড়েছেন কোটি কোটি টাকা, দুর্নীতির জাল বিছিয়েছিলেন শিক্ষার প্রতিটি স্তরে। দুর্নীতির সাম্রাজ্য চালাতে নিজ এলাকায় ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গ্রেপ্তারের পর 2 দফা রিমান্ডে নেওয়া হয় তাকে। আইনত নোট গাইড বিক্রি বন্ধ ছিল, কিন্তু আইনের ফাঁক গলিয়ে সহযোগী বই হিসেবে প্রচলিত ছিল গাইড বই। নোট গাইডের বিপক্ষে ব্যাপক কথা বললেও তিনি নিজেই বখরা নিতেন এসব সংগঠন থেকে। এই সংগঠনের এক নেতা বলেন, আমাদের বাৎসরিক শক্তি ছিল 100 কোটি টাকা, বছরে 4 বার 25 কোটি করে দিতে হতো। এছাড়াও বিভিন্ন উপলক্ষের দিনেও পাঠাতে হতো টাকা। তিনি শুধু যে গাইড বই প্রকাশনী থেকেই নিতেন তা নয়, ঘুষ নিতেন কোচিং সেন্টারগুলো থেকেও। এই প্রতিষ্ঠানগুলো আইনত বৈধ নয়, কিন্তু শ্যাডো এডুকেশনের আওতায় চলত এসব প্রতিষ্ঠান। এসব থেকে চাঁদার পরিমাণ নির্দিষ্ট না থাকলেও কয়েক বছরে কয়েক কোটি টাকা নিতেন। ফার্মগেটের একটি কোচিং সেন্টারের মালিক বলেন, আমাদের ব্যবসাটা একটু অন্যরকম, আমরা বৈধ আবার বৈধ না। এজন্য সংগঠনের মাধ্যমে একটি চাঁদা তোলা হতো, সময় ভেদে নিরূপণ করে এই টাকা উত্তোলন করা হতো। ভার্সিটি ভর্তি কোচিংয়ের সময় দিতে হতো প্রায় কোটি টাকা, অন্য সময় দিতে হতো অর্ধ কোটি টাকা। এসব টাকা একত্র করে দেয়া হতো শিক্ষামন্ত্রী দীপু মনিকে। তবে তিনি টাকা নিজে গ্রহণ করতেন না, এগুলো নিয়ন্ত্রণ করত দীপু মনির ঘনিষ্ঠ লোকেরা। হাজারো মানুষের আর্তনাদের নাম আয়নাঘর। শেখ হাসিনা চলে যাওয়ার পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতোপূর্বে 3 জন বন্দী মুক্তি পেয়েছেন। তবে ডিবি পুলিশের রিমান্ডে আয়নাঘর নিয়ে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। ডিবির প্রশ্ন ছিল, 2013 সালে আপনি র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন, তখন শাপলা চত্বরে এতগুলো মানুষ মারার প্রয়োজন কি ছিল? জবাবে তিনি বলেন, তৎকালীন আইজি, ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার। আমরা ফাঁকা গুলি করেছি, তবে সেখানে কোনো লোক মারা যায়নি। যদি লোক না মারা যায় তাহলে নারায়ণগঞ্জের লাশ পাওয়া গেল কেন? ডিবির এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন, সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছে। নারায়ণগঞ্জের 7 খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ওই ঘটনায় সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের মেয়ের জামাই এমদাদ জড়িত। সেভেভ মার্ডারের পর সেখানে আরও 2টি খুন হয়েছে। ওই 2টি খুনই আপনি নিজে করেছেন। এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন, কি বলেন, আমি এসবের কিছুই জানি না। প্রধানমন্ত্রীকে আমি বিভিন্ন সময় নানা বিষয়ে সতর্ক করেছি। তাকে প্রশ্ন করা হয়, বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন? ফার্মগেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে এনে কেন হত্যা করেছেন? ইলিয়াস আলীর বিষয়ে জিয়ার কাছে সুনির্দিষ্টভাবে প্রশ্ন ছিল, ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও, তখন আপনি ওই সময় বললেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগেই শেষ করে দেওয়া হয়েছে। এ সময় জিয়া কোনো মন্তব্যই করেননি। দিল্লির তাবেদার কর্তৃত্ববাদী হাসিনার দুঃশাসন থেকে মুক্তি পেতেই ছাত্র জনতা গণ অভ্যুত্থান অথবা বিপ্লব ঘটিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত এবং গণহত্যা করে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। গুলিতে শহীদ হয়েছেন হাজারো ছাত্র জনতা। এর আগেই 15 বছর দেশের শাসন কাঠামো ভঙ্গুর অবস্থা করে ফেলেছেন। বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি সহ সব সেক্টর ধ্বংসপ্রাপ্ত। গণ অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দীর্ঘদিন ধরে চলে আসা দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, লুটপাট, অনিয়ম, গুম খুন বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার ফিরিয়ে দিয়ে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা। পাশাপাশি ভারতের নাচের পুতুল স্বৈরাচার হাসিনার সহযোগী অংশীদার সুবিধাভোগী দোসর তথা আলিগারদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা।
কিন্তু নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা সেই পথে হাঁটতে চাইলেও তার সরকারের উপদেষ্টার কেউ কেউ ভিন্ন পথে হাঁটতে শুরু করেছেন। আন্তর্জাতিক মহলে পাহাড়সম ব্যক্তিত্বের অধিকারী ডক্টর ইউনূসের ইমেজ কাজে না লাগিয়ে প্রশাসনে চলছে পলাতক হাসিনা ও ভারতকে খুশি করার মহোৎসব। কোনো কোনো উপদেষ্টা যেন দিল্লির এদেশীয় এজেন্ট ও তাবেদারকে পুনর্বাসনের খেলায় মেতে উঠেছেন। ফলে ডক্টর ইউনূসের সরকারকে অযোগ্য প্রমাণে ভারত ও আওয়ামী লীগের সহযোগিতায় তাদের দেশীয় দোসরদের প্রত্যক্ষ মদদে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে দেশের অভ্যন্তরে। যাদের দু একজন উপদেষ্টার দায়িত্ব এসব শক্ত হাতে নিয়ন্ত্রণ করার, তারাও নামমাত্র সেই দায়িত্ব পালন করছেন। আবার নানাভাবে আওয়ামী দোসরদেরই পুনর্বাসন করা হচ্ছে সরকারের বিভিন্ন স্থানে। আর এক্ষেত্রে সরকারের মধ্য থেকেই কেউ কেউ কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে গত 5 আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। এরপরে 8 আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচনে লড়বেন কিনা তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। টাইমস ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে জয় বলেন, তার নির্বাচনে লড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমার মা দেশের পরিস্থিতি দেখে বেশ বিচলিত ও হতাশ, কেননা গত 15 বছরে তার সব কঠোর পরিশ্রম এক প্রকার ব্যর্থই হতে চলেছে। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে তিনি বলেন, আমরা কখনোই রাজনীতিতে আসার ইচ্ছা কিংবা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে। তবে আমি এখনো নিজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। কোটা আন্দোলনের সময় নিজেদের পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনার প্রসঙ্গ টেনেছেন জয়। বলেন, আমরা কোটা আন্দোলন দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। এমনকি আমি বলেছিলাম 30% কোটা অনেক বেশি, এটি আমাদের 5% নামিয়ে আনা উচিত। তখন কেউ একজন বলেন, আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি। তখন আমি মজা করে উত্তর দিয়েছিলাম, সেজন্যই আমি 5% কথা বলছি। এর আগে নির্বাচন নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরের এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনী বলছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 18 মাস। অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচনের দাবি করে আসছে। এমন পরিস্থিতিতে আপনার জন্য 18 মাস সময় পর্যাপ্ত কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষ এই সংখ্যাগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে। যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে। কেউ কেউ আবার বলছে যে এটি দ্রুত করা উচিত, কারণ আপনি যদি দীর্ঘায়িত করেন তাহলে আপনি অজনপ্রিয় হবেন এবং সবকিছু এলোমেলো হয়ে যাবে। আবার কেউ কেউ বলছে, না, আপনাকে সংস্কার শেষ করতে হবে। সুতরাং আপনি দীর্ঘ সময় ধরে থাকুন ডক্টর ইউনূস, কারণ আমরা সবকিছু ঠিক না করে বাংলাদেশ 2.0-তে যেতে চাই না। তাই এ নিয়ে বিতর্ক চলছে। তিনি বলেন, সংস্করণ 2.0 অর্থ এটাই, আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না।